শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যে তোমরা অনলাইন ক্লাসের উপর একটি পরীক্ষায়ও অংশগ্রহণ করেছো। আশা করি সবাই পরীক্ষা দিয়েছো এবং মোটামুটি তোমরা যে কয়টা ক্লাস নেওয়া হয়েছিল তোমরা সেগুলো অনুশীলনের মাধ্যমে ওই পরীক্ষাগুলো কমপ্লিট করতে সক্ষম হয়েছো। তো পরীক্ষার পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমরা এখন এই ইউটিউব চ্যানেলটি পরিচালনা করব। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি সৈয়দ রাশিনা লতিফ, সিনিয়র শিক্ষক, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। ক্লাস 5 এর আজকে যে বিষয়টির উপর আমি ক্লাস নিব সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মোটামুটি আমাদের অনেকগুলো অধ্যায় পড়ানো শেষ। আজকে আমরা বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের বইয়ে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো চালিয়ে যাব। তো সেরকমই একটি অধ্যায় নিয়ে আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যে অধ্যায়টির উপর আমি ক্লাস নেব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ব্রিটিশ শাসন। আমরা আজকে তোমাদের বইয়ের অর্থাৎ আমাদের যে পাঠ্য বইটি আছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন নিয়ে আমরা আলোচনা করব। আমি এখন যেভাবে ক্লাসটি নেব আমি সম্পূর্ণ তোমাদের বইটি রিডিং পড়িয়ে পড়িয়ে ক্লাসটি নেব। তোমরা যখন ক্লাসটি দেখবে অবশ্যই তোমরা বইটি তোমাদের সামনে রাখবে, কারণ আমি বই দেখে দেখেই কিন্তু লাইনগুলো বলবো, তাহলে তোমাদের বুঝতে এবং জানতে সুবিধা হবে। তো চলো আমরা এখন ক্লাস শুরু করি। আমাদের যে পাঠ্য বইটি আছে বইটির পেজ নাম্বার হচ্ছে 14। আমাদের পাঠ্য বই হচ্ছে এটি এবং পেজ নাম্বার হচ্ছে 14। এই বইতে আমরা পড়া শুরু করব। তবে আমি আরেকটু বলে নেই, আমি যখন এই ক্লাসটি নেব আমি অতিরিক্ত কিছু ইনফরমেশন তোমাদের জন্য দেব, অথবা আমি যদি মনে করি যে না এর বাইরেও তোমাদের কিছু জানার দরকার আছে তাহলে সেই কথাগুলো আমি বলবো। তারপর আরো একটি কথা বলে রাখি, আমি আগেও বলেছি, অনলাইন ক্লাসেও বলেছি, আমি আজও বলছি, পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা লাইন খুবই ইম্পর্টেন্ট। বিকজ অফ তোমরা যেহেতু জানো যে তোমাদের যেহেতু একটা পরীক্ষা তোমরা দিয়ে আসছো, ওই পরীক্ষাটাই তোমরা দেখেছো যে তোমাদের ভেতর থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো এসেছে এবং ওগুলা শূন্যস্থান পূরণের জন্য ইম্পর্টেন্ট। এর জন্য তোমরা যখন এই অধ্যায়টা পড়বে তখন অবশ্যই প্রত্যেকটা লাইন গুরুত্ব সহকারে পড়বে এবং আমি পড়ার মাঝেই তোমাদের ছোট ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন এবং শূন্যস্থান ডান বাম মোটামুটি বলার চেষ্টা করব। তোমরা সবাই এটা আয়ত্ত করে নেয়ার চেষ্টা করবে। তাহলে এখন আমি পড়া শুরু করছি। আমাদের প্রথমেই বলা আছে হচ্ছে পাঠ 1-এ 1757 সালে পলাশীর যুদ্ধ। 1757 সালের পলাশীর যুদ্ধ। তাহলে এটা এই পলাশী যুদ্ধের আগে কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা তোমাদেরটা অনেকটা তোমাদের বইয়ের সাথেও মিলবে, আর আমি এখন যে কথাগুলো বলবো হয়তো বা কিছু লাইন আমি পূর্বের যে বইটা ছিল সেখান থেকে বলছি, তোমাদের বোঝার জন্য আমার এটা করা। বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় ইংরেজদের আগমন ঘটে। এখানে বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয়নি, ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। তাহলে ভারতীয় উপমহাদেশের ইংরেজরা এসেছিলেন। আমরা এটাও জানি যে এক সময় এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা শাসন করে গেছে। এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। ব্রিটিশ আমল এটা হয়েছে, ব্রিটিশ আমলে ওটা হয়েছে, আমরা অনেক কিছু এরকম এই শব্দটার সাথে পরিচিত। তো সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজরা বাংলায় অ্যাকচুয়ালি এসেছিল বাণিজ্য করার জন্য। তারপরে ইংরেজরা যখন আসলো, তারা আসার পরেও আরো অনেকেই এখানে এসেছিলেন। তারা কারা? পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করার উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতা শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে অনেকেই ব্যবসার উদ্দেশ্যে আসে, কিন্তু সবাই ব্যবসায় সফল হতে পারেনি। সর্বশেষ যারা টিকে রইল তারা হচ্ছে ইংরেজ। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। অর্থাৎ তারা পার্মানেন্টলি ভারতীয় উপমহাদেশের ব্যবসা করার জন্য একটি কোম্পানি প্রতিষ্ঠা করে, যেটার নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত সালে? 1600 সালে। দেখো আমি তোমাদের বইয়ের মাত্র 3টি লাইন পড়লাম। এই 3টি লাইনের মধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। যেমন ইংরেজরা কেন ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ইংরেজরা ছাড়া আর কারা এখানে ব্যবসা করতে এসেছিলেন। নাম্বার 3,
ইংরেজরা এখানে কি প্রতিষ্ঠা করেছিলেন এবং কত সালে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই 3টা লাইনের মধ্যে আমরা 3টা প্রশ্ন পেয়ে গেলাম এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো যে 3টা লাইনই হচ্ছে এই 3টা প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। আগেই বলেছি যে বাংলায় ইংরেজরা এসেছিলেন ব্যবসা করার জন্য। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা ঘসিটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ ও জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। অর্থাৎ ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশে ব্যবসা কুঠির স্থাপন করলেন, তা পরবর্তীতে দেখা গেল যে ওরা তো আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে সব নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করলো। তখন আমাদের বাংলার একজন নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করার পর মাত্র 22 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং তিনি যখন বসেন এবং তিনি নবাব হন তো নবাব হওয়ার পরে তিনি তার মেইন উদ্দেশ্যই ছিল ইংরেজদেরকে এই দেশ থেকে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করা। কিন্তু তিনি যে সিংহাসন আহরণ করেন এটা অনেকেই মেনে নিতে পারেননি। তার মধ্যে প্রধান যারা ছিলেন সেটা হচ্ছে তার পরিবারেরই কিছু সদস্য। তারা কারা? খালা ঘসিটি বেগম। এছাড়াও আরো যারা রয়েছেন রায়দুর্লভ ও জগৎ শেঠের মতো বণিক। বণিক মানে হচ্ছে যারা বিজনেস করতে আসে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে আসে তাদেরকে বণিক বলে, অর্থাৎ যারা ব্যবসা করে তাদেরকে আমরা বণিক বলি। তাহলে এদের ষড়যন্ত্রের শিকার হন নবাব সিরাজউদ্দৌলা। এই বণিকেরা অবশেষে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। অর্থাৎ নবাব যেহেতু চেয়েছিলেন ইংরেজদেরকে এখানে বিতাড়িত করার জন্য, তো সেইটাকে নবাব যেন জিততে না পারে, তারা কি করলেন, যারা নবাবের বিপক্ষে ছিলেন তারা ইংরেজদের সাথে হাত মিলিয়ে এই যুদ্ধ অংশগ্রহণ করেন যেন নবাবকে তারা পরাজিত করতে পারেন এবং অবশেষে সেটাই হয়েছিল। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন, পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ খালা ঘসিটি বেগম, সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর, তারপর রায়দুর্লভ, জগৎ শেঠ আরো বিভিন্নরা যখন নাকি ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে হত্যা করলেন, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলায় আর কোনো নবাব রইল না। তখন সম্পূর্ণ শাসন ভারতীয় উপমহাদেশের পুরো শাসনটাই চলে গেল ইংরেজদের হাতে, আর এটা প্রায় 200 বছর চলে। এই হচ্ছে মোটামুটি আমাদের পেজ নাম্বার 14। এখন আমি আরো কিছু প্রশ্ন তোমাদেরকে বলছি। প্রথম 3টা লাইনের যেমন প্রশ্ন বলেছি, এখন যতটুকু বললাম এখন তা থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের বলছি। সেটা হচ্ছে বাংলার শেষ নবাবের নাম কি? অবশ্যই তোমরা জানো সিরাজউদ্দৌলা। তিনি কত সালে সিংহাসন আহরণ করেন? 1756 সালে মাত্র 22 বছর বয়সে তিনি সিংহাসন আহরণ করেন। নবাবের বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছিলেন এখানে স্পষ্টভাবে তোমাদের বইয়ে দেয়া আছে। খালা ঘসিটি বেগম, রায়দুর্লভ, জগৎ শেঠ এবং অবশ্যই সৈন্যবাহিনীর প্রধান মীর জাফর নবাবের বিরোধিতা করেন। কত সালে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়? 1757 সালের 23শে জুন। তারপরে কি হয়, ইংরেজরা কত বছর এদের শাসন করে? প্রায় 200 বছর। সে কালটা কত? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি আমি যতটুকু বললাম তার উপরে প্রশ্ন। তোমরা যখন পেজ নাম্বার 15-তে যাবে তখন দেখবে ওখানে তোমাদের এই উপরে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, যেমন ইংরেজরা কেন ভারতে এসেছিল, বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল, 1757 থেকে 1947 সাল পর্যন্ত কারা বাংলা শাসন করে, নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন, পলাশীর যুদ্ধের পরে কি হয়েছিল। এই যে আমি এতক্ষণ প্রশ্নগুলো বললাম, তোমরা দেখো এই প্রশ্নগুলো কিন্তু এখানে মিলে গেল। তোমরা অবশ্যই এই ক্লাসটা যখন করবে তখন খাতা নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে লিখে ফেলবে। তাহলে আমরা পরের পেজে যাই, অর্থাৎ পেজ নাম্বার 16-তে যাব। এখন পার্ট 2-তে আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে বাংলায় ব্রিটিশ শাসন। 1757 থেকে 1857 সাল পর্যন্ত 100 বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। আমরা একটু আগেই পড়ে আসলাম যে
1757 থেকে 1947 প্রায় 200 বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু এখানে আবার বলেছে 100 বছর। তার কারণ কি এটা আমরা এখন জানবো। ইতিহাসে যা কোম্পানি শাসন নামে পরিচিত, অর্থাৎ 1757 থেকে 1857 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসনটা চালায় সেটা ইতিহাসে কোম্পানি শাসন নামে পরিচিত। কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন রবার্ট ক্লাইভ। প্রায় 100 বছর পর 1857 সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে। এই 1857 সালের কাহিনী আমরা একটু পরে পড়বো, তার আগে আমরা এটা একটু পড়ে নিই। ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চলতে পারেনি, অর্থাৎ 1857 সালে সিপাহীদের সাথে ইংরেজদের একটি যুদ্ধ হয়, যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। সেই সিপাহী বিদ্রোহেও ইংরেজরাই জয়লাভ করে, কিন্তু যখন নাকি বুঝতে পারলো যে না, এভাবে করে মনোমালিন্য, নীতি বিরোধ, বিশৃঙ্খলা করে কোনো শাসন কার্য পরিচালনা করা যায় না, তখনই কোম্পানি শাসন রদ হলো, অর্থাৎ পরিবর্তন হলো। এখানে কোম্পানি শাসন রদ বলতে পরিবর্তনের কথা বলা হয়েছে। 1858 সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয়, যা 1947 সাল পর্যন্ত চলে। আমি আরেকবার একটু রিপিট করছি। ইংরেজরা 1757 থেকে 1947 সাল পর্যন্ত শাসন প্রতিষ্ঠা করে। তার মধ্যে 1757 থেকে 1857, 100 বছর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে। 1857 সালে সিপাহী বিদ্রোহ হওয়ার পর 1858 সালে সেটা আর কোম্পানি শাসন হয় না, সেটা পরিবর্তন হয়ে ব্রিটিশ রানীর হাতে তুলে দেয়া হয়, এবং যেটা 1947 সাল পর্যন্ত এই শাসন কায়েম থাকে। এখন ব্রিটিশ শাসন তো আমরা বুঝতে পারতেছি, ব্রিটিশটা শুধু আমাদের জন্য অনেক খারাপ কাজ করে গেছে। এ পর্যন্ত তো কোনো ভালো কথা আমি বলিনি যে ব্রিটিশটা সম্পদ নিয়ে গেছে, আমাদের সাথে মারামারি কাটাকাটি করেছে, নবাবকে মেরে ফেলছে, এরকম কথা বলেছি। ব্রিটিশদের এরকম কিছু ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। ভালো দিক কেমন সেটা হচ্ছে, ব্রিটিশদের কিছু খারাপ দিক তোমাদের বইয়ে যেটা দেয়া আছে, ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়। অর্থাৎ ওদের ধারণা যে আমরা যা বলবো তাই করবে, তোমাদের কোনো কথা আমরা শুনবো না, তোমাদের নেগেটিভ পজিটিভ সাইন আমরা শুনতে রাজি না। এর মধ্যে কি হয়, জাতি, ধর্ম, বর্ণ শেষের মধ্যে মানে জাতিতে জাতি, বর্ণে বর্ণে একটা মনোমালিন্য তৈরি হয়, যুদ্ধ মতো ক্ষেত্র তৈরি হয়ে যায়। অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এইটা আমি একটু তোমাদের সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, এদেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ, অর্থাৎ তারা কিন্তু এটার জন্যই ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। প্রায় 200 বছরের এই শাসনকালে প্রচুর অর্থ সম্পদ এদেশ থেকে তারা পাচার করে নিয়ে যায়। বাংলার অর্থনীতি মেরুদণ্ড কৃষি ও এককালের তাঁত শিল্প প্রায় ধ্বংস হয়ে যায়, কারণ ব্রিটিশরা চাচ্ছিল না যে আমরা আমাদের দেশে যা উৎপাদিত হয় বা যেটাতে আমরা অভ্যস্ত সেরকম কোনো কিছু তারা আমাদেরকে করতে দিত না, তারা তাদের ইচ্ছা মতো আমাদেরকে কাজ করতে দিত। এই কারণে আমাদের অর্থনীতির মেরুদণ্ডটা ভেঙে গেল। বাংলার শিল্প বাণিজ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হলো। এর ফলে অনেক কারিগর বেকার হয়ে গেল এবং বাংলা একটি দুর্ভিক্ষ দেখা দিল। এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা 1176 সালে এবং ইংরেজি 1770 সালে হয়েছিল, যা 76-এর মনন্তর নামে পরিচিত। তাহলে আমরা খুব বুঝতে পারছি 76-এর মনন্তর কেন হয়েছিল এবং কবে হয়েছিল। তারপরে হচ্ছে, অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায়। এটাও আমি একটু ব্যাখ্যা করছি। এ সময় বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল কৃষক ও দরিদ্র, মানে অধিকাংশ মানুষ ছিল কৃষক এবং দরিদ্র। অন্যদিকে অল্প সংখ্যক জমিদার শ্রেণী ছিল ধনী ও বিশেষ সুযোগ সুবিধার অধিকারী। নারীদের অবস্থা একেবারেই পিছিয়ে ছিল। এমন পরিস্থিতিতে ইংরেজদের মাধ্যমে এদেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয়। আস্তে আস্তে আমরা শিক্ষার দিকে অগ্রসর হচ্ছি। তাহলে আমরা জানতে পারছি যে আমাদের অর্থনীতি যখন নাকি দুর্বল হয়ে গেল, অর্থাৎ যেহেতু আমাদের দেশের অধিকাংশ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র এবং কৃষক ছিল, তাদের তো সবকিছু কেনার করার সামর্থ্য ছিল না। ইংরেজরা যা বলতো তারাই সেটা মেনে নিত। এ কারণে দেখা গেল যে অনেক মানুষ গরিব হয়ে গেল, আর কিছু জমিদার ছিল যারা ইংরেজদের সাথে হাত মিলিয়ে তারা আস্তে আস্তে আরো উপরে যেতে লাগলো। এই হচ্ছে মোটামুটি আমাদের খারাপ দিকগুলো, অর্থাৎ ব্রিটিশদের শাসনের খারাপ দিক। এখন আমরা কিছু ভালো দিক পড়বো। সেটা হচ্ছে,
ব্রিটিশ শাসনের কিছু ভালো দিকও রয়েছে। নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়। সড়ক ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয়। এই যে আমরা এখন ওই যে রেলগাড়ি, প্লেন, এরোপ্লেন, টেলিফোনে কথা বলি, এই জিনিসগুলো কোথায় হয়েছে? এই যে আস্তে আস্তে শিক্ষার উন্নয়নের ফলে আমরা এই জিনিসগুলো উন্নত করতে পেরেছি। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে 19 শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে। তোমাদের এই প্যারাটার নিচে দেখবে একটি ছবি দেওয়া আছে, 1816 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। তার মানে দেখো, ইংরেজরা আমাদেরকে যে শুধু খারাপ কাজ করে দিয়ে গেছে তা কিন্তু না, তারা আমাদের জন্য অনেক পজিটিভ সাইন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে পড়ালেখা করতে পারছি, ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারছি, উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছি, এগুলো কিন্তু সবই তাদের অবদানের একটি অংশ হিসেবে আমি মনে করি। তো এই হচ্ছে ইংরেজদের ভালো দিক ও খারাপ দিক। এবার আমি এখান থেকে একটা বড় প্রশ্নই আমি তোমাদের বলে দিই, দুটো বড় প্রশ্ন এমনও হতে পারে যে ব্রিটিশ শাসনের খারাপ দিকগুলো আলোচনা করো। যেহেতু এখানে তোমাদের 3টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা 3টাই লিখবে। আবার এমনও প্রশ্ন হতে পারে ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক লেখো। এখানেও তোমাদের 3টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা সেই 3টা পয়েন্টই লিখবে। আর উপরের প্যারায় যেটা দেওয়া আছে সেখানে প্রশ্ন হচ্ছে কোম্পানির প্রধান শাসককর্তা কে ছিলেন এবং কত সালে কোম্পানি শাসন রদ হয় এবং কার হাতে এটি চলে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পেজের কোয়েশ্চেন। তোমাদের পেজ নাম্বার 17তে তোমরা দেখবে এখানে কিছু মানুষের ছবি দেয়া আছে, যেমন হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। প্রশ্ন যদি এমন হয়, বাংলার নবজাগরণে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? ছোট প্রশ্নই আমি বলছি, বাংলার নবজাগরণে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? তোমরা এভাবে লিখবে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, এরা বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই হচ্ছে মোটামুটি আমাদের 17 নাম্বার পেজ শেষ। এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে 18 নাম্বার পেজ, অর্থাৎ পার্ট 3। পার্ট 3-এ আমাদের বলা আছে 1857 সালের সিপাহী বিদ্রোহ। আমি একটু আগেই বলেছিলাম যে সিপাহী বিদ্রোহটা আমরা একটু পরে পড়বো, তাই আমরা এখন সেটা নিয়ে আলোচনা করছি। 18 শতকের শেষ ভাগ থেকে 19 শতক জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অনেকবার বিদ্রোহ সংঘটিত হয়। অর্থাৎ সেই নবাবকে পরাজিত করার পর থেকে 1857 সাল পর্যন্ত ইংরেজদেরকে হাঁটিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের বিদ্রোহ হয়েছিল, কিন্তু কোনো বিদ্রোহী আমরা জয়লাভ করতে পারিনি। এমনই একটি আন্দোলনের বিদ্রোহী নেতা তিতুমির ইংরেজ বাহিনীকে প্রতিহত করার জন্য বারাসাতের কাছে নারকেলবাড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এক যুদ্ধে তিতুমির পরাজিত ও নিহত হন। তাহলে এইখান থেকে যে প্রশ্নটা, সেটা আমি বলছি যে নারকেলবাড়িয়া কোথায় অবস্থিত এবং কে এটি নির্মাণ করেছিলেন। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে ইংরেজদের প্রতিহত করার জন্য কে সর্বপ্রথম এগিয়ে এসেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে তিতুমির কবে এবং কিভাবে মারা যান। এই হচ্ছে এই প্যারাটার মধ্যে প্রশ্ন। আমি সবটাই অল্প কথার প্রশ্ন বলেছি। এখন আমরা যাব সিপাহী বিদ্রোহে। 1857 সালের সিপাহী বিদ্রোহের গুরুত্ব অপরিসীম। পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ওই যে আগেই বললাম যে কোম্পানি শাসন যখন 100 বছর চলে, তার মধ্যে বিভিন্ন ধরনের বিদ্রোহ দেখা দেয়, কিন্তু 1857 সালে সিপাহীদের সাথে ইংরেজদের একটা ভয়াল বিদ্রোহ শুরু হয়। সেটা কোথায় শুরু হয়? পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়। এর জন্য এই বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। এখন আমরা জানবো সিপাহী বিদ্রোহের কিছু কারণ। সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল, অর্থাৎ সেনাবাহিনী যারা ছিল, সেনাবাহিনী মানে বোঝো তো সৈন্যবাহিনী, রাজার যে সৈন্য থাকে সেটাকে এখানে সেনাবাহিনী বলেছে। ওই সেনাবাহিনীতে ভারতীয়দের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেখানে 50,000 ব্রিটিশ এবং 3 লক্ষ ভারতীয় সিপাহী ছিল। তাহলে বুঝতে পারো যে ভারতীয় উপমহাদেশের সেনাবাহিনী কতখানি ছিল। ইংরেজরা ছিল অনলি 50,000 আর ভারতীয় সেনাবাহিনী ছিল হচ্ছে 3 লক্ষ। ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করলো, অর্থাৎ সৈন্যদের মধ্যে একটা ঝগড়া বিবাদের তৈরি করে দিল।
1856 সালের পরে ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। এটা ইচ্ছা করে করেছিল যেন মানে কিছুকে ভিতরে রাখবে, কাউকে বাইরে দিবে, এটা নিয়েও একটা মনোমালিন্য যেন তৈরি হয়, এর জন্য এই নির্দেশটা দেওয়া হয়েছিল। কামান ও বন্দুকের কার্তুজ পিছিল করার জন্য গরুর ও শূকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি সৃষ্টি করে। এটা কে করেছিল? ইংরেজরা সৈন্যবাহিনীদের মধ্যে এটা করলো। এটার কারণটা হচ্ছে দুইটি দল ছিল সেখানে, মুসলিম এবং হিন্দু। হিন্দুদের জন্য হচ্ছে গরু খাওয়া নিষিদ্ধ, আর মুসলমানদের জন্য হচ্ছে শূকর খাওয়া নিষিদ্ধ। তাহলে অপোজিট সাইডের মানে ধর্ম যদি এই সমস্ত জিনিসগুলা তারা খায় বা ধরে, তাহলে অবশ্যই তারা বিধর্মে পরিণত হবে। এই জিনিসটা নিয়ে তারা তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিল। তারপরের যে পয়েন্ট সেটা হচ্ছে সৈন্যদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষ প্রস্তুত ছিলেন। এই আন্দোলন দ্রুতই সৈন্যদের থেকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার কঠোর হাতে এই বিদ্রোহ দমন করেন। এই বিদ্রোহে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। যখন নাকি দেখলো যে ভারতীয়রা, ইংরেজদের কাছে তো অনেক গোলা বারুদ অস্ত্র এগুলা ছিল, কিন্তু ভারতীয় সিপাহীদের কাছে তো কিছুই ছিল না, তাদের ছিল শুধুমাত্র মনোবল এবং সাহস, কিন্তু সেটা দিয়ে তো কোনো কাজ হবে না। তো সেই পর্যায়ে দেখা গেল যে তারাও এই সিপাহী বিদ্রোহ ইংরেজরা জয়ী হলো এবং ভারতীয়রা পরাজিত হলো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 লক্ষ ভারতীয় মারা যায়। পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন। আমি এই লাইনটা আরেকবার বলছি, পরবর্তীতে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকে। এটা আমরা আগের পেজেই পড়েছি যে কোম্পানি শাসন রদ হয়ে রানীর হাতে চলে যায়। সেই রানীটা হচ্ছে রানী ভিক্টোরিয়া। এই হচ্ছে মোটামুটি আমাদের সিপাহী বিদ্রোহের কারণ। সিপাহী বিদ্রোহের ফলে যেটা হয়েছিল যে বাংলা তার স্বাধীনতা, সূর্য অস্তমিত হয়েছিল, অর্থাৎ কিছুদিনের জন্য আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা আর ইংরেজদের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবো না, তাদের আন্ডারেই আমাদের থাকতে হবে। এভাবে করে সম্পূর্ণ শাসনভারটা তখন ওই ব্রিটিশদের বা ইংরেজদের হাতেই চলে গেল, ভারতীয় উপমহাদেশের হাতে আর কিছুই রইল না। আচ্ছা, তারপরে হচ্ছে পেজ নাম্বার 19। তোমরা পেজ নাম্বার 19-এ দেখবা এখানে একটা ছবি দেয়া আছে। সেই ছবিটার মধ্যে নিচে লেখা আছে 1957 সালে নির্মিত সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধ বাহাদুর শাহ পার্ক, ঢাকা। অর্থাৎ এটা আমাদের বাংলাদেশের ঢাকা রাজধানী, সেখানে অবস্থিত। 1957 সালে এটি নির্মাণ করা হয়। কাদের স্মরণে? সেই যে সিপাহী বিদ্রোহদের অনেক সিপাহীকে এখানে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের স্মরণে এটা স্মৃতিসৌধ হিসেবে এখানে নির্মাণ করা হয়। তাহলে ঢাকার বাহাদুর শাহ পার্কে 1857 সালে বিদ্রোহী বাঙালি সিপাহীদের ফাঁসি দেওয়া হয়েছিল। এখানে একটি স্মৃতিসৌধ আছে। এই পার্ক সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করো, এটা তোমাদের জানার দরকার নেই। আচ্ছা, তাহলে পেজ নাম্বার 20-তে যাব। মোটামুটি আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। পার্ট 4, পরবর্তী প্রতিরোধ আন্দোলন। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়েন এবং 1905 সালে একটি বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন 1911 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে আবার একত্রিত করে দেয়া হয়। ইংরেজরা যখন দেখলো যে যেহেতু ওরা আমাদের জন্য কিছু ভালো কাজ করেছে, আগেই বলেছি, আস্তে আস্তে বাঙালিরা একটু শিক্ষিত হয়ে উঠতে লাগলো, দেশ প্রতি তাদের মায়া মমতা স্নেহ বাড়তে লাগলো, এটা দেখে ইংরেজরা না একটু ভীতু হয়ে গেল। ভীতু হয়ে যাওয়ার ফলে আমরা কি করলাম, মানে ইংরেজরা তখন আমাদেরকে ভয় পাইতে শুরু করলো। তাহলে এটা আমাদের জন্য পজিটিভ সাইন। তখন আমরা কি করলাম, 1885 সালে ভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলাম। কারণ যে কোনো কিছু পরিচালনা করার জন্য একটা সংগঠনের দরকার। সেই সংগঠন তখন তৈরি হয় হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং 1905 সালে ইংরেজরা যখন বুঝলো যে এরা যখন রাজনৈতিক দল গঠন করে ফেললো, তার মানে একটা কিছু হবে, এই বুঝে তারা কি করলো, দুইটা বাংলাকে ভাগ করে দিতে চাইলো। অর্থাৎ 1905 সালে বাংলাকে দুই ভাগ করতে চাইলো। এটাকে বলা হয় বঙ্গভঙ্গ। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় এবং দেখলো যে দুই বাংলাকে ভাগ করেও কোনো লাভ হচ্ছে না।
এটার বিরুদ্ধেও মারামারি কাটাকাটি লেগেই আছে। অবশেষে ইংরেজরা আবার তাদের আগের সিদ্ধান্তে পৌঁছে গেল। 1911 সালে বঙ্গভঙ্গ যেটা করেছিল সেটা রদ করা হলো এবং দুই বাংলাকে আবার পরবর্তীতে একত্রিত করে দেয়া হলো। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালের ভারতীয় মুসলিম লীগ নামের রাজনৈতিক দল গঠিত হয়। অর্থাৎ আমরা দেখলাম 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। ঠিক 1906 সালে আমাদের ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। অর্থাৎ এটা মুসলিমদের জন্য একটি রাজনৈতিক দল গঠিত হয়। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। অর্থাৎ এই যে 1858 সালের মহারানী ভিক্টোরিয়া শাসনভার তুলে নেয়ার পর 1947 সাল পর্যন্ত প্রায় 100 বছর এখানে বিভিন্ন ধরনের আন্দোলন হয়। সেগুলো কি? যেমন হচ্ছে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, সশস্ত্র যুব বিদ্রোহ। এবং এই আন্দোলনগুলোর জন্য যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হচ্ছে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা, মাস্টারদা সূর্য সেন। আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়, অর্থাৎ তারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। এর জন্য কিন্তু আজও তারা ইতিহাসে চিরস্মরণীয় এবং আমরাও তাদেরকে মনে রাখি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয় আন্দোলন চলতে থাকে। অর্থাৎ এই 100 বছরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার মধ্যেও এই আন্দোলন বন্ধ হয়নি, কারণ আমরা চাচ্ছিলাম ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা চলে যাক। এই জন্যই আমরা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা একে ফজলুল হক। এ সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার চেতনা আরো বেগবান হয়। অর্থাৎ এ সময়তে এই ধরনের নেতা এবং লেখক লেখিকার সাহিত্য, কবিতা, গান দিয়ে আমাদের ভারতীয় উপমহাদেশের সেনাবাহিনী বা সিপাহীদের যে যুবকরা ছিলেন তাদেরকে উজ্জীবিত করার জন্য তারা এই ধরনের কাজগুলো করেছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এ সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বেগম রোকেয়া সম্পর্কে তোমরা অলরেডি পড়ে আসছো। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ তার মানে এত মারামারি কাটাকাটির পরও তারা আর এই উপমহাদেশে থাকতে পারেননি। তারা অবশেষে 1947 সালে ভারতীয় উপমহাদেশ ছেড়ে দিতে বাধ্য হয় এবং তখন দুটি রাষ্ট্রের জন্ম হয়, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে পাকিস্তান। এখন আমি এখান থেকে দুই একটা প্রশ্ন বলে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? বঙ্গভঙ্গ কাকে বলে? বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? ভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? এবং ভারতের বড় আন্দোলনগুলোতে কারা অবদান রেখেছিলেন? এবং ইংরেজরা কত সালে এদেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং তার পরবর্তীতে কটি রাষ্ট্রের জন্ম হয় এবং কি কি? এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন বই দেখে দেখে আমি প্রত্যেকটা লাইন তোমাদের পড়িয়েছি এবং এখান থেকে প্রশ্নগুলো কিরকম হবে সেটাও বলেছি। আমার এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং ওটা নোট আকারে তৈরি করে ফেলবে। আর শূন্যস্থান পূরণের জন্য কি করবে? তোমরা যখন কি এই অল্প কথায় প্রশ্নগুলো করবে না, দেখবা ওটার মধ্যেই তোমাদের শূন্যস্থান পূরণ ডান বাম চলে আসবে। এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার মতো নেই এই অধ্যায়ে। তো আশা করি তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা সকলেই আয়ত্ত করতে পেরেছো এবং অবশ্যই মনোযোগ দিয়ে অধ্যায়গুলো পড়বে। আমরা যেভাবে বার্ষিক পরীক্ষা নেই না কেন, আমাদের অবশ্যই তৈরি হতে হবে পরীক্ষার জন্য। তো এই বলে আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।